টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার রায়মার্টিনের যে প্রথম স্কুলটা রয়েছে তার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যে প্রথম স্কুল রয়েছে তার নাম হচ্ছে কাঁদিরাজ হাই স্কুল, যেটা তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 20 নম্বর পেজে পেয়ে যাবে। তোমাদের যেহেতু এটা হলিস্টিক প্যাটার্ন হচ্ছে, তার জন্য পরীক্ষায় পূর্ণমান থাকে 50, সময় পাচ্ছ তোমরা 1 ঘন্টা 30 মিনিট। এর আগে তোমাদের রায়মার্টিনের প্রথম যে ভূগোলের স্কুলটা আছে তার প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে দেখে নিতে পারো। দেখো, তোমাদের এই প্রশ্ন উত্তর আলোচনা করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। প্রথমে সিলেবাসটা দেখব। সিলেবাসে দেখো তোমাদের যেটা রয়েছে, সাহিত্যমেলা থেকে দাঁড়াও, পল্লী সমাজ, ছন্নছাড়া, গাঁয়ের বধূ, গাছের কথা, হাওয়ার গান, কি করে বুঝবো, পাড়া গাঁর দুপোহর ভালোবাসি, আষাঢ়ের কোন ভেজা পথে, নাটোরের কথা, স্বাদেশিকতা, গড়াই নদীর তীরে, এগুলো রয়েছে সাহিত্যমেলা থেকে। আর তোমাদের ছোটদের পঠন পাঠন থেকে রয়েছে নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ। আর ভাষাচর্চা থেকে রয়েছে বাক্যের ভাব ও রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ, এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ আর পত্র রচনা, এগুলো রয়েছে সিলেবাসে। এবার তোমাদের নাম্বার বিভাজনটা কীভাবে হবে দেখে নেবো একবার। দেখো, তোমাদের গদ্য থেকে থাকবে 2টো MCQ, 4টে 1 নম্বর প্রশ্ন। এছাড়া তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে 2টো, মোট 12 নম্বর থাকবে। কবিতা থেকে তোমাদের থাকবে 2টো MCQ, 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন, মোট 12 নম্বর। ব্যাকরণ থেকে তোমাদের 8টে MCQ থাকবে, মোট থাকবে 8 নম্বর। সহায়ক পাঠ থেকে তোমাদের থাকছে 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন, মোট থাকছে তোমাদের 10 নম্বর। এবং নির্মিত থেকে থাকছে তোমাদের 2টো 4 নম্বর প্রশ্ন, মোট থাকছে 8 নম্বর। এভাবে মোট তোমাদের 50 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন হবে। তো এবার দেখে নাও তোমাদের যেটা প্রথম যেটা রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 12 সমান 12। প্রথম যেটা রয়েছে দেখো কি রয়েছে, ছন্নছাড়া কবিতায় কবি প্রথমে যে গাছটিকে দেখেছিলেন, তো প্রথমে সবুজের সমারোহ হিসাবে, গাছের প্রেতচ্ছায়া হিসাবে, লতা পাতা হিসাবে, নাকি বটবৃক্ষ হিসাবে? উত্তর হচ্ছে গাছের প্রেতচ্ছায়া হিসাবে। নেক্সট দেখো পরের প্রশ্ন, হাওয়াদের কি নেই? অপশন কি আছে দেখো, আকাশ, বাড়ি, গাছ, নদী। উত্তর হচ্ছে বাড়ি। নেক্সট দেখো কি আছে, মাচানের তলায় রঙের ঢেউ মেলেছে নোটে শাক, পালং শাক, লাউ শাক, নাকি সজনে শাক? উত্তর হচ্ছে নোটে শাক। পরের প্রশ্ন 1.4, হঠাৎ করে প্রায় কতজন কৃষক রমেশের কাছে এসে কেঁদেছিল? কতজন? 20 জন, 10 জন, 100 জন, নাকি 30 জন? উত্তর হচ্ছে 20 জন। নেক্সট দেখো, ডাম্বল বুকুর কোন কাকার আলমারি ভেঙে বই নামিয়েছিলেন? উত্তরে সেজ কাকার। নেক্সট দেখো, নাটোরের কনফারেন্সের বছরটা ছিল ভূমিকম্পের। পরের প্রশ্ন, অপু বাবার সঙ্গে যে শিষ্যের বাড়ি গিয়েছিল তার নাম লক্ষণ মহাজন। পরের প্রশ্ন দেখো, বৃথা সময় নষ্ট করো না, এটি কোন ধরনের বাক্য? এটা হচ্ছে অনুজ্ঞাবাচক। নেক্সট দেখো 1.9, অমিতা বাড়ি গিয়ে ভাত খাবে, রেখাঙ্কিত ক্রিয়াটি হলো অসমাপিকা ক্রিয়া। নেক্সট দেখো কি আছে 10 নম্বর, এ তো নির্ণয় দেবতা নিশ্চয়ই। দাগ দেওয়া পদটি কি ধরনের অব্যয়? এটা হচ্ছে অলংকারের অব্যয়। পরের প্রশ্ন, ওর কথা তুমি বলো না, ওকে কেউ পছন্দ করে না, এটা আমি জানি। এই অংশে সর্বনামের সংখ্যা হলো 5টি। নেক্সট দেখো কি আছে, দইটা এখনো বসেনি, এই বসার অর্থ জমে যাওয়া। এবার পরে যেটা রয়েছে, নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর দাও। 1 গুণ 12 সমান 12। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো কি আছে, রমেশ রমার কাছে কেন গিয়েছিল? উত্তর লিখবে জল বের করে দেওয়ার জন্য তার মত নিতে রমেশ রমার কাছে গিয়েছিল। পরের প্রশ্ন, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? উত্তর লিখবে বৃক্ষ শিশু কঠিন কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে নিদ্রা যায়। এটা ঢাকনা হবে, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমার চড়েছিলেন? উত্তর হচ্ছে সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা পদ্মা নদীর স্টিমার চড়েছিলেন। পরের প্রশ্ন, ডিঙিও ভাসিছে কার জলে, ডিঙিটি কেমন?
উত্তর লিখবে ডিঙিটি বহুদিনের জীর্ণ, কোথাও কোথাও ঝাঁঝরা ফোঁপড়া হয়ে পড়েছে। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়? উত্তর লিখবে বাড়িটিকে ভালোবেসে সন্ধ্যা ও সকালের রঙিন মেঘেরা বেড়াতে এলে আকাশে কিছুক্ষণ থেমে রয়। পরের প্রশ্ন, বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, কে অপুকে কোন বইখানা দিয়ে যাবে? উত্তর লিখবে নরোত্তম দাস বাবাজি অপুকে প্রেম ভক্তি চন্দ্রিকা দিয়ে যাবে। পরের প্রশ্ন, অমন করে কি মারে শেষদি? সেজ ঠাকুরন কেন দুর্গাকে মেরেছিল? উত্তর লিখবে টুনির মায়ের সোনার সিঁদুরের কৌটো চুরির দায়ে। পরের প্রশ্ন, কদিন ধরে সমানে বৃষ্টির আর আশা নেই, বাক্যটিকে অস্তর্থক বাক্যে পরিণত করো। উত্তর লিখবে কদিন ধরে সমানে বৃষ্টি হয়ে চলেছে। নেক্সট কি আছে, চোখ শব্দটিকে শাসন অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো। উত্তর লিখবে জমিদারের নায়েব চোখ রাঙিয়ে দরিদ্র প্রজাদের জানিয়ে দিল যে দ্বিগুণ কর দিতেই হবে। পরের প্রশ্ন, আমি লিখি বাক্যটিকে ক্রিয়া বিশেষণ যোগ করে লেখো। উত্তর লিখবে আমি জোরে লিখি। পরের প্রশ্ন, অব্যয় বলতে কি বোঝো? উত্তর লিখবে অব্যয় বলতে বোঝায় এমন একটি পদ যা বাক্যে ব্যবহৃত হওয়ার সময় লিঙ্গ, বচন, কারক বা অন্য কোনো কারণে পরিবর্তিত হয় না। পরের প্রশ্ন, ধাতু কখন ক্রিয়াপদে পরিণত হয়? উত্তর লিখবে ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি হয়। পরের প্রশ্ন, কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 3 × 1 = 3। প্রথম প্রশ্নে চলে যাব, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, পাঠ্যাংশ অনুসরণে দুটি উপায়ের কথা লেখো। উত্তর লিখবে আচার্য জগদীশচন্দ্র বসু তার গাছের কথা প্রবন্ধে গাছের বীজ ছড়িয়ে পড়ার কিছু উপায়ের উল্লেখ করেছেন, যেমন কৃষকরা চাষের ক্ষেতে বীজ ছড়ায়, তা থেকে ফসল ফলে, পাখিরা ফল খেয়ে তার বীজ দূর দেশে নিয়ে যায়, এইভাবে জনমানব শূন্য দ্বীপেও গাছ জন্মায়, আবার শিমুল প্রভৃতি গাছের ফল ফেটে বীজ বাতাসে উড়ে যায়, এইভাবে বাতাসে ভেসেও বহু বীজ দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন দেখো, 3.2, গরম গরম সন্দেশ খাওয়ান দেখি। লেখকের অনুরোধে নাটোরের রাজা গরম সন্দেশ খাওয়ানোর জন্য কি ব্যবস্থা করেছিলেন? উত্তর লিখবে লেখক নাটোরের রাজাকে গরম গরম চায়ের সঙ্গে গরম সন্দেশ খাওয়ানোর জন্য অনুরোধ করেছিলেন, কারণ টেবিলে আনতে আনতে সন্দেশগুলি ঠান্ডা হয়ে যাচ্ছিল। তখন নাটোরের রাজা খাওয়ার ঘরের দরজার সামনে হালুইকর বসানোর ব্যবস্থা করলো, যাতে ঠিক খাওয়ার সময় গরম গরম সন্দেশ তৈরি করা যায়। পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। প্রথম প্রশ্নে চলে যাব, মাছ তুলে দ্বীপ জলে কোন কবিতার অংশ? মাছ তুলে দ্বীপ জলে কেন? উত্তর লিখবে এটি হাওয়ার গান কবিতার অংশ। আর মাছ তুলে দ্বীপ জলে কেন, তার উত্তরটা হচ্ছে জাহাজ যখন রাতের অন্ধকারে চলে তখন দূর থেকে তার উপস্থিতি বা অবস্থা নির্ণয়ের জন্য মাছ তুলে দ্বীপ জলে। নেক্সট কি আছে দেখো, 4.2, ড্রাইভার বললে ওদিকে যাব না, ড্রাইভার ওই পথে যেতে কেন যেতে চায়নি আর পরেই বা কেন গেল? 2 যোগ 1 আছে। উত্তর লিখবে উদ্ধৃত অংশটি অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতা থেকে গৃহীত। গলির মোড়ে কয়েকজন আড্ডারত বেকার ছন্নছাড়া ছেলে দাঁড়িয়েছিল, যারা ট্যাক্সি ড্রাইভারকে দেখতে পেলেই গাড়ি থামিয়ে লিফট চাইছিল এবং তারপর ড্রাইভারকে বলছিল তাদের এদিক ওদিক ঘুরিয়ে হাওয়া খাইয়ে আনতে। এই আশঙ্কায় ড্রাইভার ওদিকে যেতে চায়নি, কিন্তু পরে শর্টকাট হবে বলে কবি সেদিক দিয়ে ড্রাইভারকে জোর করে নিয়ে গেলেন। তাহলে 2 নম্বর পার্টের উত্তরটাও এখানে হয়ে গেল। নেক্সট দেখো কি আছে, 5 দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, রমেশ বেনির কাছে জল বার করে দেওয়ার হুমকি দেওয়ার জন্য অনুরোধ করলো কেন? তারপরে পার্টে আছে বেনি জল বার করতে চায়নি কেন। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে বেনি রমেশের জ্যাঠার ছেলে, উভয়ই একই জমিদারের শরিক। চাষিদের জমি সংলগ্ন জলাশয় আছে, সেটি বাঁধ দেওয়া আছে। অবিরাম বর্ষণে চাষিদের জমি জলমগ্ন হয়ে ফসল পচে যাওয়ার সম্ভাবনা ছিল। জমি রক্ষার্থে বাঁধ কেটে জল বের করা একান্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। এই কারণে গ্রামবাসীদের দুরবস্থার কথা চিন্তা করে রমেশ বেনি ঘোষালের কাছে এই প্রস্তাব করে। এবার দেখো পরের পার্টে যে প্রশ্নটা ছিল, বেনি জল বার করতে চায়নি কেন, তার উত্তর লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে চাষিদের জমির পাশেই বেনি ঘোষালের একটি জলা আছে। বাঁধ দিয়ে ঘোষাল ও মুখুজ্জেরা মাছ চাষ করে। এই অবস্থায় বাঁধ কেটে দিলে চাষিরা উপকৃত হলেও 200-300 টাকার মাছ নষ্ট হবে। সেই ক্ষতি স্বীকার করতে বেনি ঘোষাল নারাজ ছিল, তাই সে বাঁধ কেটে জল বার করতে দিতে চায়নি।
পরের প্রশ্ন দেখো কি আছে। ৫.২ বুকু আর বুকুর সেজ করিমা অতিথিদের জন্য কি কি খাবার নিয়ে আসে? অতিথিরা কিভাবে খায়? প্রথম পাঠের উত্তর কি লিখবে? বুকু আর বুকুর সেজ করিমা অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন, বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙ্গারা ও নিমকি নিয়ে আসেন। তারপর কিভাবে খায়? ছেলেমশাইরা খাবো না করেন, অবশ্যই যেন ভয়ানক একটা কষ্টকর কাজ করেছেন, এইভাবে খেয়ে ফেললেন সবই। ডাম্বল গাঁও গাঁও করে সব কিছু খেয়ে ফেলে, রেকাবির রস চাটে বসে বসে। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন, ৬ দাগের প্রশ্ন, কম বেশি ১৫০টি শব্দ নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন কি রয়েছে? পাড়াগাঁয়ে দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন? উত্তর লিখবে পাড়াগাঁয়ের দুপ্রহর ভালোবাসি কবিতায় কবি জীবনানন্দ দাশের পাড়াগাঁয়ের দ্বিপ্রহর তথা গ্রাম বাংলার প্রকৃতির প্রতি সুতীব্র ভালোবাসা ব্যক্ত হয়েছে। কবি শৈশবের পাড়াটাকে ফেলে রেখে চলে এসেছেন বহুদূরে, কিন্তু বাংলার প্রকৃতির সঙ্গে কবির যোগ ছিন্ন হয়নি। বাংলার প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে রয়েছে কবির জীবন। কবির হৃদয়ে বাসা বেঁধেছে যে গল্প, কাহিনী, স্বপ্ন, আশার স্মৃতি, তাই নিয়ে কবিমন নিরন্তর সুখে ডুবে থাকে। বাংলার স্মৃতিমৃদু দুপুরের কথা কবির বারবার মনে পড়ে যায়। ঝরে ঝরে যাওয়া হলুদ পাতার মতো কবির সেই স্বপ্নের দুপুরের নকশা পেরে শাড়ির মেয়েটি সরে গিয়েছে বহুদূরে, কিন্তু কবির হৃদয়ে রয়ে গিয়েছে সেই স্মৃতিমৃদু দুপুরের ছবি। কবির মন তাই পাড়াগাঁয়ের দ্বিপ্রহরকে ভালোবাসে। পরের প্রশ্ন দেখো, ৬.২ দাঁড়াও কবিতায় কবি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন? দেখো এর উত্তরটা তোমাদের এখানে ডিসপ্লে হচ্ছে, তোমরা দেখে নাও, আমি আর পড়লাম না, ভিডিওটা এমনিতে তোমাদের অনেক লম্বা হয়ে গেছে, আমি যদি পড়ি ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে। দেখো এই যে এর উত্তরটা এই কবি শক্তি চট্টোপাধ্যায় থেকে লেখা শুরু করবে, দিয়ে জানিয়েছেন অবধি শেষ করবে। ঠিক আছে, এইটুকু লিখলেই তোমাদের এর উত্তরটা হয়ে যাবে, ৬.২ এর উত্তরটা। আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। এবার চলে যাবো পরবর্তী প্রশ্ন, দেখো কি আছে। কম বেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৫ × ১ = ৫। প্রথম প্রশ্ন কি রয়েছে? অপুদের বনভোজনে কি কি রান্না হয়েছিল? রান্না কে করেছিল? বিনি কেন নিজেকে ছোট হবে? ২+১+২। তো চড়ুই ভাজিতে ভাত, মেটে আলু ও বেগুন ভাজা রান্না হয়েছিল, আর বনভোজনে রান্না করেছিল দুর্গা। পরের প্রশ্ন, মানুষের আকাশে উড়বার কোন উপায় অপু জেনেছিল? তা কোন বইয়ে লেখা ছিল? অপু কি কাজটিতে সফল হয়েছিল? উত্তর লিখবে শকুনের ডিমের মধ্যে পারদ পুড়ে কয়েকদিন রৌদ্রে রাখতে হবে, পরে সেই ডিম মুখের ভেতর পুড়ে মানুষ ইচ্ছা করলেই ওড়ার ক্ষমতা লাভ করে। এই উপায়টা অপু জেনেছিল। আর কোথায় লেখা আছে? এটি লেখা ছিল সর্বদর্শন সংগ্রহ বইতে। আর অপু কি কাজটিতে সফল হয়েছিল? দেখো তার উত্তরটা এখানে লেখা আছে, শূন্যে ওড়ার ক্ষমতা অর্জনের জন্য অপু নানা জায়গায় শকুনের ডিম খুঁজেছিল। এখান থেকে শকুনের ডিম কিনা তা পরীক্ষা করে জানা যায়নি, এতটা অবধি লিখলেই তোমার শেষ পার্টের উত্তরটা তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো। ভিডিওটা পজ করে আমি চলে যাবো পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্নে কি আছে। বরেণ্য লেখকের বসতবাটি সংরক্ষণ বিষয়ে সংবাদপত্রের সম্পাদক মহাশয়কে একখানি পত্র লেখো। এটা ৫ নম্বর আছে। তো মাননীয় সম্পাদক মহাশয়, আনন্দবাজার পত্রিকা, ৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা। প্রেরক রামদাস, যদুপুর, মুর্শিদাবাদ। তারিখ ১৪ এপ্রিল ২০২৫। বিষয় হচ্ছে বরেণ্য লেখকদের বসতবাটি সংরক্ষণ বিষয় প্রসঙ্গে আবেদন। মহাশয়, আপনার বহুল প্রচারিত ও মর্যাদাপূর্ণ সংবাদপত্রের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গ তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই এক অত্যন্ত জরুরি এবং সংবেদনশীল বিষয়। সেটি হলো বাংলা সাহিত্যের দিকপাল আমাদের বরেণ্য লেখকদের স্মৃতিবিজড়িত বসতবাটিগুলি সংরক্ষণ। অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলা সাহিত্য ও সংস্কৃতির যারা কাণ্ডারি, সেই সব কালজয়ী স্রষ্টাদের অনেকেরই জন্মস্থান বা বাসভবন আর চরম অবহেলায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে। এই বাড়িগুলি শুধু ইট কাঠ পাথরের সমষ্টি নয়, এগুলি আমাদের অমূল্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সামতাবের বাড়ি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাঁটালপাড়ার বাড়ি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বারাকপুরের বাড়ি কিংবা জীবন দাসের বরিশালের বাড়ির মতো বহু গুরুত্বপূর্ণ স্মৃতিবিজড়িত স্থান আজ হয় জীর্ণ অথবা বেদখল হওয়ার মুখে। এই ঐতিহাসিক বসতবাটিগুলি যথাযথভাবে সংরক্ষণ করা হলে এগুলি সংগ্রহশালা, গবেষণা কেন্দ্র বা স্মারক হিসাবে নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্যের স্বর্ণযুগের ইতিহাসকে তুলে ধরতে পারে। এর মাধ্যমে আমরা যেমন আমাদের সাংস্কৃতিক শিকড়কে রক্ষা করতে পারি, তেমনি পর্যটনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এমত অবস্থায় আপনার সংবাদপত্রের মাধ্যমে আমি সংশ্লিষ্ট সরকারি দপ্তর, পুরাতত্ত্ব বিভাগ এবং স্থানীয় প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে এই সকল বরেণ্য সাহিত্যিকদের বসতবাটিগুলিকে চিহ্নিত করে সেগুলি সংস্কার, রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক।
প্রয়োজন বোধে সেগুলিকে হেরিটেজ তালিকাভুক্ত করে স্থায়ী সংরক্ষণের বন্দোবস্ত করা হোক। আশা করি আমার এই চিঠি আপনার পত্রিকায় প্রকাশ করে আপনি জনসচেতনতা বৃদ্ধি এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সহায়তা করবেন। ধন্যবাদ, বিনীত রামদাস, যদুপুর, মুর্শিদাবাদ। ঠিক আছে, এবার দেখো অথবাতে কি আছে, তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ, সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো। তারিখ 1/5/2025, মাননীয় সম্পাদক সমাবেশ, দৈনিক প্রভাকর, সাতকড়ি দত্ত লেন, হাওড়া। বিষয় হচ্ছে যত্রতত্র আবর্জনা স্তূপ সরানোর অনুরোধ। দেখো এই চিঠির বইটা তোমাদের ডিসপ্লে হচ্ছে, তোমরা লিখে নিও এবং শেষে লিখবে নমস্কারান্তে শ্রীকান্তি সরকার, কদমতলা, হাওড়া। নাম লিখবে, তোমাদের নিজস্ব নাম দিয়ে এইভাবে তোমরা চিঠি লেখা শেষ করবে। ঠিক আছে, ভিডিওটা পজ করে তোমরা দেখে নিও, আমি আর পড়লাম না। এবার দেখো, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক শেয়ার করবে। এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কি কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর রাইমার্টিনেও তোমরা কোন স্কুলের প্রশ্ন করতে চাও সেটাও কিন্তু কমেন্ট লিখে জানাবে। তো তোমরা ভালো করে বইটা খুঁটিয়ে পড়ো, তোমাদের জন্য বইয়ের যে তোমাদের কবিতা বা গল্পগুলো আছে তার প্রশ্ন উত্তর ইন্ডিভিজুয়ালভাবে চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসা হবে। তার জন্য তোমাদের সকলকে কিন্তু এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।